গত বছর ২০২৫ সালে যখন ডক্টর ইউনূস ক্ষমতায় তখন এনসিপি তাদের জুলাই পদযাত্রা করলো। তাদের জন্মগ্রহণের পরে প্রথম জুলাই পদযাত্রা, ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ ২৮ তারিখে, এরপরে জুলাইয়ে ১৬ তারিখে তাদের ডেট পড়ল গোপালগঞ্জে, এবং গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সংজ্ঞা তারা পাল্টে দিল, নতুন রকমের ন্যারেটিভ তারা তৈরি করলো এবং গোপালগঞ্জের মাটিতে গিয়ে মুজিববাদের কবর রচনা করার ঘোষণাও তারা দিল। প্রকারান্তরে যা হওয়ার তাই হলো। গোপালগঞ্জে প্রচণ্ড বাজে অবস্থা হলো এবং যেন মনে হলো দেশে যুদ্ধ বেঁধেছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীর অ্যাকশানে সেখানে ৫ জনের প্রাণহানির ঘটনা দেখলাম। এনসিপির ওই নেতাদের আর্মিকে গালাগালি করার যে চেষ্টাগুলো ততদিন পর্যন্ত দেখছিলাম, সেই আর্মির এপিসিতে চড়িয়ে তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া হলো। অনেকে বলার চেষ্টা করেন দুষ্ট লোকেরা যে শেষ পর্যন্ত যে আর্মিকে গালাগালি করছিল তারা সেই আর্মির এপিসিতে চড়িয়ে গোপালগঞ্জ থেকে পালাতে হয়েছিল তাদের। আমরা সেই বাজে শব্দগুলো ব্যবহার করতে চাই না, কারণ রাজনীতিতে পালানো এই ব্যাপারগুলো খুব একটা সুন্দর ভাষা না, সুন্দর শব্দ নয়। ১ বছর পরে আবারও এবার তারা জুলাই পদযাত্রা করেছে, জুলাই মাস ব্যাপী, কিন্তু এবার তারা গোপালগঞ্জ অ্যাভয়েড করেছে। গোপালগঞ্জ সহ অন্তত ৬টি জেলা তারা অ্যাভয়েড করেছে। এতদিন পরে এসে একটা বড় চমক জাগানো খবর সামনে এসেছে। সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত গোপালগঞ্জে এনসিপির কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস ছিল না। পাশে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এদিকে ছিল, কিন্তু গোপালগঞ্জে একেবারেই ছিল না। এবার এনসিপি গোপালগঞ্জের কমিটি দিল। এই গোপালগঞ্জের কমিটিতে কারা আসলো? মানে আওয়ামী লীগ করার লোকজনই যোগ দিল, নাকি এনসিপি করবে এই জন্য কিছু মানুষ নিরপেক্ষভাবে ওয়েট করছিলেন যে কবে এনসিপি দলের জন্ম হবে, সেই দিন আমরা এনসিপিতে যোগ দেব কিংবা এনসিপির কমিটিতে যাব, নেতা হব। চলুন একটু ভেতরের রহস্যটা বোঝার চেষ্টা করি। গোপালগঞ্জে এনসিপির কমিটি, এটা রাজনীতিতে একটা বড় ঘটনা, বড় ইঙ্গিত। সেটাই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, গোপালগঞ্জের রাজনীতিতে আমরা বেশ কয়েকদিন ধরে উপর্যুপরি যে ঘটনাগুলো দেখেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী কখনো 2 জন 4 জন এক জায়গায় হয়ে, কখনো 50 জন এক জায়গায় হয়ে গণপদত্যাগও করেছেন, আওয়ামী লীগ ছেড়েছেন। আওয়ামী লীগের ডাকসাইটে নেতারা, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারা আওয়ামী লীগ ছেড়েছেন। এই খবরগুলো আমরা গণমাধ্যমে পেয়েছি। অনেকেই বলেছেন যে তাদেরকে আসলে ছাড়তে বাধ্য করা হয়েছে, তারা এলাকায় বসবাস করতে পারছিলেন না, তারা নিজেদেরকে নিরাপদে পরিবারের সঙ্গে বাস করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন কিংবা নিতে বাধ্য হয়েছেন, কিংবা তাদেরকে বাধ্য করা হয়েছে। সেই ভেতরের তথ্য তো আমরা জানি না, তারা দল ছেড়েছেন এই তথ্য আমরা জানি। এবার এনসিপির কমিটি গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। কি বলছে গণমাধ্যম? আজকের পত্রিকার এই চমকপ্রদ খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে গোপালগঞ্জ সহ 3 জেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন। বাকি 2 জেলা তো এতটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নয়। গোপালগঞ্জে কি হলো চলুন একটু ভেতরে যায়। গোপালগঞ্জ সহ 3 জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকালকে এই ঘটনা ঘটেছে। দলের সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ 6 মাস মেয়াদি এই কমিটিগুলো অনুমোদন দিয়েছেন। কমিটির মেয়াদ মাত্র 6 মাস। এখন 6 মাস তারা কি একটু টেস্ট কেস করছে যে তারা সত্যি এনসিপি নাকি আওয়ামী লীগ, এটা একটু বাজিয়ে দেখি। অবশ্য তাদের এই আওয়ামী লীগ বিষয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা আমরা ক্লিয়ার হয়েছি গত 1 বৈশাখে, যখন হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন। আওয়ামী লীগের নেতা মঞ্জুর আলম, সাবেক চট্টগ্রামের মেয়র, বিএনপির মেয়র, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, সেই মঞ্জুর আলমের বাসায় ছুটে গিয়েছেন এবং তখন আর আওয়ামী ফ্যাসিস্ট তিনি থাকেননি, তিনি ভালো মানুষ হয়েছেন। তার সঙ্গে তার বাসায় যেয়ে গল্পগুজব করা, খাওয়া দাওয়া করা এবং তাকে এনসিপির দলে নিয়ে আসা, চট্টগ্রাম মহানগরের দায়িত্বে দেয়া,
চট্টগ্রামের আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচন সেই নির্বাচনে এনসিপির প্রার্থী করা, এরকম চেষ্টাগুলো আমরা দেখেছি। কিন্তু শেষ মুহূর্তে মঞ্জুর আলম কোনো চেষ্টাতেই সায় দেননি এবং তিনি ফোন বন্ধ করে নিজের গা ঢাকা দিয়েছিলেন তিনি। অর্থাৎ ওই ঘটনায় এটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে যে এনসিপি তৎকালীন সময়টাকে ব্যবহার করে, অর্থাৎ ডক্টর ইউনূসের ক্ষমতাকালীন সময়টাকে ব্যবহার করে বিএনপি সরকারের আমলে এসেও তারা সেই ক্ষমতার প্রয়োগটা করতে চেয়েছে এবং ভয়ভীতি দেখিয়ে হয়তো মঞ্জুর আলমকে দলে আনার চেষ্টা করেছে। দলে না আসলে ফ্যাসিস্টের দোসর হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে তার বাসায় বৈঠক, তাকে দলে আনার চেষ্টা, এগুলো যখন ফাঁস হয়ে গেছে তখন আর এনসিপির মঞ্জুর আলমকে ফ্যাসিস্টের দোসর বলার অপশন থাকে না। আমরা চট্টগ্রামেরই দেখলাম যে জাতীয় পার্টির এক নেতার বাড়িতে জুলাই পদযাত্রা চলাকালীন সময়ে ভুরি ভোজ করছেন এনসিপির শীর্ষ নেতারা, আহ্বায়ক সহ, হাসনাত আবদুল্লাহরা সহ। এবং যে জাতীয় পার্টিকে প্রতিনিয়ত ফ্যাসিস্টের দোসর, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টির নেতাদের গ্রেপ্তার করতে হবে, এই বয়ান তারা দিয়েছেন, সেই জাতীয় পার্টির নেতার বাড়িতে আপ্যায়িত হয়েছেন এবং রাতেও থেকেছেন, এরকম খবর গণমাধ্যমে এসেছিল। যাই হোক, আসি এবার গোপালগঞ্জে। মানে ওই ব্যাপারটা কেন আনলাম যে গোপালগঞ্জে তাহলে এনসিপি হলো কারা? এই যে এতদিন যে বিভিন্ন জনকে আমরা দেখলাম দল ত্যাগ করা, মানে স্বেচ্ছায় চলে যাওয়া, যে ঘটনাগুলো ঘটলো সেগুলো কি এক ধরনের কৌশলে তাদেরকে দল থেকে সরিয়ে দেওয়া হলো যেন তারা এনসিপি করতে পারেন কিংবা করতে বাধ্য হন? জানি না কি হয়েছে। গোপালগঞ্জে ২৬ জনের কমিটিতে আহ্বায়ক পদে আছেন বাঁধন মিয়া। এই বাঁধন মিয়ার রাজনৈতিক পরিচয়, মানে কোন রাজনীতি করতেন আগে, সেই ব্যাপারে আজকের পত্রিকা তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি। সদস্য সচিব হয়েছেন ফেরদৌস আমিনা। জানি না তিনি আমিন লিখতে গিয়ে আমিনা লিখেছেন কিনা, হতে পারে যে মহিলা হতে পারেন। গত বছরের ১৬ই জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে যে ঘটনা, সেই কথা বলছে এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য এবং দলটির মিডিয়া উপকমিটির প্রধান সরোয়ার তুষার বলেছেন, পলাতক ও পতিত লীগের অব্যাহত হুমকি থাকা সত্ত্বেও গোপালগঞ্জে আহ্বায়ক কমিটি অনুমোদন করল এনসিপি। শিগগিরই গোপালগঞ্জের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি দেয়া হবে। গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগ, এনসিপি এই মিথ ভেঙে দেবে। এটা যে মিথ, এটা বিশ্বাস করে নিয়ে, স্বীকার করে নিয়ে তিনি বলছেন যে এই মিথ ভেঙে দেবে। গোপালগঞ্জের সাধারণ জনগণের পাশে থাকবে এনসিপি। মানে পাশাপাশি চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহেতেও এই কমিটি দেওয়া হয়েছে, সেটা আলোচনার বিষয় নয়। তিনি বলছেন যে গোপালগঞ্জের চেহারাই পাল্টে দেওয়া হবে। এর আগেও আমরা গোপালগঞ্জ সম্পর্কে অনেক বক্তব্য শুনেছি, রাজনীতিতে গোপালি টোপালি এগুলো অনেক কিছু শুনেছি। গোপালগঞ্জ আওয়ামী লীগের আঁতুর ঘর। ভাই, গোপালগঞ্জটাকে আওয়ামী লীগেরই আপাতত থাকতে দেন। সেখানে দুর্গে হানা দিতে গেলে আবারও ওই কবর রচনা করতে যাওয়ার মতো অবস্থা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। আপনারা এত এগ্রেসিভ রাজনীতি করতে হবে কেন? আপনারা ধরেই নেন না যে আপনি বাকি 63 জেলায় রাজ করবেন, গোপালগঞ্জে রাজ করতে পারবেন না। বাকি 63 জেলায় রাজ করলে কি আপনারা মানে ক্ষমতার যে রাজনীতি, সেই রাজনীতি করতে পারবেন না? একটু সময় নিন, একটু দম নিন, একটু কৌশল অবলম্বন করুন। এই যে কথা যে আওয়ামী লীগের দুর্গ একেবারে ভেঙে দিতে হবে, আওয়ামী লীগ এটা যে আওয়ামী লীগের এলাকা, সেই মিথ তারা ভেঙে দেবে, উল্টে দেবে, এবং যাদেরকে কমিটিতে আনা হলো তারা কারা নিশ্চিত করে এই গণমাধ্যমে সেই খবরগুলো বেরিয়ে আসবে যে তাদের ব্যাকগ্রাউন্ড রাজনীতি কী। আমি নিশ্চিত যে তাদের ব্যাকগ্রাউন্ড রাজনীতি বিএনপি হবে না, জাতীয় পার্টি হবে না, হয় আওয়ামী লীগ হবে, আর তা না হলে মানে সাম্প্রদায়িক রাজনীতির ব্যাপারে এক ধরনের উৎসাহ ছিল, আগ্রহ ছিল, কিংবা মৌন সমর্থন ছিল, এরকমই হবে। আওয়ামী লীগ হওয়ার সম্ভাবনাই বেশি। তো আওয়ামী লীগ যখন তাদের দলে যোগ দিচ্ছে তখন তো আর আওয়ামী লীগ ফ্যাসিস্ট থাকবে না। যেমন সাজিদ আলম তো ফ্যাসিস্ট না, হাসনাত আবদুল্লাহ তিনি ছাত্র লীগের সঙ্গে জড়িত ছিলেন, এই ব্যাপারগুলো এত আলোচিত হয়। হাসনাতকে তো আর আমরা ফ্যাসিস্ট বলতে পারি না। কিংবা ডাকসুর বড় বড় নেতারা তারা ছাত্রলীগের মিছিল করেছেন, শোডাউন করেছেন, তাদেরকে তো আমরা ফ্যাসিস্টের দোসর বলতে পারি না। এখন চিত্র পাল্টে গেছে, যারা এদের সঙ্গে যোগ দেবে তারা ফ্যাসিস্ট না, আর যারা যোগ দেবে না তারা ফ্যাসিস্ট। অর্থাৎ চিটাগাংয়ে যে জাতীয় পার্টির নেতার বাড়িতে গিয়ে খাচ্ছে সে ফ্যাসিস্টের দোসর না, কিন্তু জিএম কাদের হচ্ছে ফ্যাসিস্টের দোসর। এটাই যদি হয় রাজনীতি, এটাকে কি পুরনো বন্দোবস্ত না বলে নতুন বন্দোবস্ত বলা যায়?
বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, আমি নামটা বলতে চাই না, তিনি একটি টক শোতে সম্প্রতি গতকালকেই বলেছেন যে এই নতুন যে বাংলাদেশ, নতুন প্রেক্ষাপট, নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, এটা একসময় ছিল হচ্ছে ওই জুলাই যোদ্ধাদের স্বপ্ন কিংবা মানে অবলম্বন। এখন সেটা হয়ে গেছে সাধারণ জনগণের অবলম্বন। সাধারণ জনগণ চাই নতুন একটা সংস্কৃতি তৈরি হোক, আর জুলাই যোদ্ধা যারা কিংবা এনসিপি যারা, তারা পুরনো রাজনীতির ওই বাক্সটা আঁকড়ে ধরেছে, পুরনো বন্দোবস্তেই তারা নিজেদেরকে পরিচালিত করছে। তারা যে নতুন বাংলাদেশ কিংবা নতুন রাজনীতি দিতে চেয়েছিল, সেটা আর তাদের এজেন্ডা নেই। সেই প্রত্যাশা কিংবা সেই এজেন্ডা এখন সাধারণ জনগণের হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু মারাত্মক মন্তব্য। এই মারাত্মক মন্তব্যগুলো তারা অনুধাবন করতে যত দ্রুত পারবেন, আমার মনে হয় তাদের রাজনীতির জন্য তত বেশি মঙ্গল হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, গোপালগঞ্জের যে কমিটি, সেই কমিটি আওয়ামী লীগ থেকে নেওয়া হলো? যে লোকজন, গোপালগঞ্জে বলা হয় যে গোপালগঞ্জের গাছপালা সহই তো আওয়ামী লীগ করে, তো সেটা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে এনসিপির কমিটিতে কারা আসলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।